ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয় বাংলাদেশে। নাহিদ রানার আগুন বোলিংয়ে 5 উইকেট। কিছুতেই কমছে না হামের সংক্রমণ, আরও 9 জনের মৃত্যু। টিকার সংকটের কারণ তদন্ত করবে সরকার। পাঠ্যক্রমে পরিবর্তন আসছে, প্রধানমন্ত্রী। মেধা পাচার নয়, লালন করতে চায় সরকার। সীমান্তে কাঁটাতার নিয়ে কূটনীতিক আলোচনা হতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না, নাহিদ। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি NTV সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দেশে হামে 400-র বেশি শিশু মৃত্যুর ঘটনাকে হত্যাযজ্ঞ হিসেবে দায়ী করে এর বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সমবেত হয়ে এই প্রতিবাদ জানান তারা। এ সময় আইনজীবীরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই হত্যাযজ্ঞের জন্য দায়ী। হামের টিকা আমদানি এবং তা প্রদানের ক্ষেত্রে অবহেলার জন্য শিশুরা মারা গেছে বলেও অভিযোগ তাদের। অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় আইনজীবীদের সমাবেশ থেকে। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষায় সময়োপযোগী কারিকুলাম ছাড়া বিশ্বে টিকে থাকা কঠিন। তাই সরকার মেধাকে লালন করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ সময়ের ব্যবধান ঘুচিয়ে নিজের প্রিয় ক্যাম্পাসে তারেক রহমান, আর প্রধানমন্ত্রী হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন প্রথমবার। তাই তাঁকে বরণে ছিল উচ্ছ্বাস আয়োজন। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় যোগ দেন তারেক রহমান। দেশে শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে বক্তব্য দেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণেই দেশে বেকার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা গবেষণায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। সরকার প্রধান বলেন, তার সরকার দেশে এমন শিক্ষা ব্যবস্থা করতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করতে পারবে। তিনি বলেন, মেধাকে পরিচর্যা করতে চায় তার সরকার। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। পুঁথিগত বিদ্যা নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়ে হেঁটে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে যান তারেক রহমান। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়ে অংশ নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কারিগরি এবং AI ও প্রযুক্তিগত শিক্ষাকে সরকার প্রাধান্য দিতে চায় বলেও জানান সরকার প্রধান। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত OIC-ভুক্ত দেশগুলোর
রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ঔষধ শিল্প খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে ওআইসির সমর্থন ও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এরপর সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সীমান্তে ভারত কাঁটাতারে বেড়া দিতে চাইলে কূটনীতিক পর্যায়ে আলোচনা হতে হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এই বিষয়ে বাংলাদেশকে কিছু জানানো হয়নি। ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ ছুটি প্রদান, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং কোরবানি পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকরা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশে কোনো একটি রাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি। সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে নতুন করে কাঁটাতার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ওপারে মুসলমানদের উপর নির্যাতনের নিন্দাও জানান নাহিদ ইসলাম। বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ইউনাইটেড ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা চত্বর গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। শাপলা গণহত্যার বিচার না হওয়ায় 24শে জুলাই আবারও গণহত্যার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বহির্ভূত ও মানবতা বিরোধী সব হত্যাকাণ্ডের বিচার করার দায়িত্ব সরকারের বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় ট্রাইব্যুনালের মাধ্যমে 2013 সালে 5 মে শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আরও 2 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। এর ফলে তার মুক্তিতে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থী আরিফ এবং আদাবরে রুবেল হত্যা মামলায় তিনি জামিন পেলেন। আদাবর থানার মামলায় 156 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আসামি হিসেবে ব্যক্তির নাম উল্লেখ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ এবং মৎস্যজীবী লীগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 2টি হত্যা মামলার এজাহারে খায়রুল হকের নাম নেই বলেও জানান তার আইনজীবী। এ নিয়ে মোট 7টি মামলায় জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন এবং উপাচার্যের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেন। আন্দোলনকে গতিশীল করতে এরই মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ 3টি পদ থেকে 3 জন শিক্ষক পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষকরা উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, নানা অজুহাতে শিক্ষকদের পদোন্নতি আটকে রেখেছেন উপাচার্য। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দিয়েছে আন্দোলনকারীরা। সকাল থেকে হামলা বিচার দাবি জানান এবং ভিসির অপসারণ চেয়ে সকল ফ্যাকাল্টি, ক্লাস ও পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করছে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। দুপুরে উপাচার্য এবং রেজিস্ট্রারের কার্যালয়ে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ফ্যাসিস্টের সরকার গত 17 বছর ক্ষমতায় থেকে দেশের সম্পদ কাজে লাগায়নি। বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির নামে বিপুল অঙ্কের টাকা পাচার করা হয়েছে। মন্ত্রী বলেন, দেশের সম্পদ আহরণ করে দেশের কাজে লাগাতে চায় সরকার, তাই বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নাই। দুপুরে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির হলরুমে কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। সভায় সমাজ কল্যাণ মন্ত্রী AJM জাহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জাতীয় সংসদে হুইপ আক্তারুজ্জামান মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। দুপুরে রাজারবাগে পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারে সাফল্যের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, গত 17 বছর পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমানে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, পুলিশ পদক নিয়ে কোনো বিতর্ক নেই, নতুন করে যাচাই বাছাই করে পদক দেওয়া হবে। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকারীরা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অচিরে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে চলতি মাসের 11 দিনে তালিকাভুক্ত 154 চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকারী গ্রেফতার হয়েছে 261 জন। 568 জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। মহানগরকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলবে বলে জানিয়ে তিনি বলেন, যাত্রাবাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রে 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের ঈদের সময় বিকাশের এজেন্ট ও স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সংখ্যায় মুশফিকের পাশে নাম বসালেন নাজমুল হোসেন শান্ত। সিলেট টেস্টে জয় পেলে 7 জয় ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 8 টেস্টে জয় পাবেন তিনি। তবে এমন প্রাপ্তির দিনে জয়ের কৃতিত্বটা পেসার নাহিদ রানাকেই দিলেন শান্ত। নিলয় মজুমদারের রিপোর্ট। সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে জয়টা যেন অভ্যেসে পরিণত করেছে বাংলাদেশ। টানা 3 টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছেন শান্তরা। যদিও শান্তর জন্য এই টেস্টে অনেক বেশি স্পেশাল। একটি অর্ধশতক তো পেয়েছেন শতক, আবার মুশফিকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 7টি টেস্ট জিতেছেন শান্ত। ফার্স্ট ইনিংসটা বড় হতে পারতো। যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জ ছিল, স্পেশালি প্রথম 2-3 ঘন্টা অনেক চ্যালেঞ্জ ছিল। সো তারপরে আমার মনে হয় যে ইনিংসটা একটু বড় হতে পারতো। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে পেরেছি। এগেন ডে 3, ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। সো ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি বলবো যে ফার্স্ট ইনিংস আর একটু বড় হতে পারতো। শেরেবাংলায় পঞ্চম দিনের বিকালে স্পিনাররা নয়, ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এক পেসার। নাম তার নাহিদ রানা। 40 রান দিয়ে শিকার করেছেন 5 উইকেট। বাংলাদেশের ক্রিকেটে যা এক বিরলতম ঘটনা। রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। সিরিজ জয়ের লক্ষ্যে আগামী 16ই মে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।